জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শিরোনাম। রুপিতে বাণিজ্যে ভারতের প্রস্তাব, খাল কেটে কি কুমির ডেকে আনবে হাসিনা সরকার, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব উপজেলা নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা বিএনপির, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণে শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। অবশেষে ভারতীয় রুপিতে লেনদেন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। মার্কিন ডলারের উপর নির্ভরশীলতা কমাতে এরই মধ্যে বাংলাদেশ ও ভারতের কেন্দ্রীয় ব্যাংক এই লেনদেনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। আগামী 11 জুলাই আনুষ্ঠানিকভাবে এই লেনদেন কার্যক্রম উদ্বোধন করা হবে। এই দিন ভারতীয় হাই কমিশনারের এক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাসের পাশাপাশি এসবিআই এর প্রধান নির্বাহী কর্মকর্তা সিএস শেট্টিও জুম প্ল্যাটফর্মে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। এতে বিশেষ অতিথি থাকবেন বিজিএমই এর সভাপতি ফারুক হাসান এবং বিকেএমই এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। এছাড়া সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম ও ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উল্লেখ্য, কারেন্সি সোয়াপ ব্যবস্থা বা নিজস্ব মুদ্রা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যের আলোচনা চলছে প্রায় এক দশক ধরে। ডলার বা অন্য কোনো মুদ্রা এড়িয়ে দুটি দেশ যখন নিজেদের মধ্যে নিজস্ব মুদ্রায় বাণিজ্য পরিচালনা করে, আর্থিক পরিভাষায় একে বলা হয় কারেন্সি সোয়াপ ব্যবস্থা। এখন সেই ব্যবস্থায় লেনদেনের যাত্রা শুরু হচ্ছে। ধারণা করা হচ্ছে, সরাসরি রুপি ব্যবহার করে আমদানি রপ্তানি মূল্য বিনিময় জনপ্রিয় হয়ে উঠলে দুই দেশের লেনদেনের ক্ষেত্রে ডলারের উপর চাপ কমবে। এই লেনদেন কার্যক্রম শুরু হলে দুই দেশের মধ্যে সম্মত ট্রেডিং মেকানিজম অনুসারে বাংলাদেশি রপ্তানিকারকরা 11 জুলাই থেকে রুপিতে রপ্তানি আয় পেতে সক্ষম হবেন এবং এর সমমূল্যে অর্থ আমদানি বিল নিষ্পত্তির জন্য ব্যবহার করা হবে। তবে মার্কিন ডলারের বাণিজ্য করার বিষয়টি উন্মুক্ত থাকছে আগের মতোই। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই কার্যক্রম চালুর পর ব্যাংকগুলো রুপিতে এলসি করতে চাইলে বাংলাদেশ ব্যাংক তাতে অনুমতি দেবে। বাংলাদেশের কোনো ব্যবসায়ী আমদানি বা রপ্তানির ক্ষেত্রে রুপিতে এলসি খুলতে চাইলে তা করতে পারবেন। এই লেনদেনের জন্য এরই মধ্যে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংক নিজ দেশের দুটি ব্যাংকে হিসাব খোলার অনুমতি দিয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের সোনালী ও ইস্টার্ন ব্যাংক রুপি লেনদেন বিশেষ অ্যাকাউন্ট খোলার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক থেকে অনুমোদন পেয়েছে। ইতিমধ্যেই ভারতীয় স্টেট অফ ইন্ডিয়া আইসিআইসিআই ব্যাংকে লেনদেন হিসাব খুলছে সোনালী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক। একইভাবে বাংলাদেশে এই দুটি ব্যাংক হিসাব খুলছে ভারতীয় দুই ব্যাংক। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিএনপি। তারা দলগতভাবে শুধু নির্বাচন বর্জনই করেনি, দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও একদলীয় ও ভোটারবিহীন নির্বাচন হিসেবে দেশ বিদেশে প্রমাণ করতে চায় দলটি। গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। দলটির নেতারা জানিয়েছে, মূলত 5টি কারণে স্থানীয় পর্যায়ে এই নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার পর সোমবার রাতে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেই সভা থেকে উপজেলা নির্বাচনে বিএনপির কৌশল কী হবে তা নিয়ে জল্পনা কল্পনায় ইতি টানে দলটি। বৈঠকের সিদ্ধান্ত জানিয়েছে গতকাল মঙ্গলবার দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমের সংবাদ বিজ্ঞপ্তিতে। এতে দলের স্থায়ী কমিটি বলে, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো সুষ্ঠু ও অবাধ নির্বাচন হতে পারে না, তাই এই নির্বাচন বর্জন করবে বিএনপি। বৈঠক সূত্র জানায়, শুধু নির্বাচন বর্জন করেই ক্ষান্ত থাকবে না বিএনপি। এই নির্বাচনে প্রার্থী হতে দলের নেতাদের নিরুৎসাহ করা হবে। প্রথম ধাপের নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের এরই মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে দলের জ্যেষ্ঠ নেতারাও প্রার্থীদের সঙ্গে কথা বলবেন।
তারপর যদি কেউ দলের নির্দেশ অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হন, তার ব্যাপারে নমনীয় থাকবে না দল। এতদিন দলগতভাবে নির্বাচন বর্জনের অবস্থানে থাকলেও নেতাদের মধ্যে যারা স্বতন্ত্র প্রার্থী হতে চান তাদের বিষয়ে নমনীয় থাকার পরামর্শ ছিল জ্যেষ্ঠ নেতাদের, কিন্তু শেষ পর্যন্ত সে পথ হাঁটেনি দলের নীতি নির্ধারকরা। বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানান, উপজেলা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকের আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান সহ 268 জন নেতার সঙ্গে কথা বলেছেন। তাদের মধ্যে 258 জনই নির্বাচন বর্জনের পক্ষে মত দেয়। এই বিষয়ে দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স কালের কণ্ঠকে বলেন, যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত পাঁচটি বিষয় সামনে রেখে নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, দলের নীতি নির্ধারকরা মনে করেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আদলে উপজেলা নির্বাচন করবে সরকার। এই জন্য দলীয় নেতাদের প্রতীক দেয়নি আওয়ামী লীগ। উন্মুক্ত মাঠে আওয়ামী লীগ নেতারা সবাই স্বতন্ত্র প্রার্থী। মূলত দেশ বিদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখাতে এই আয়োজন করা হলেও নিয়ন্ত্রণ থাকবে সরকারের হাতে। সরকার যাকে ইচ্ছা তাকে নির্বাচিত করে আনবে। এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলে তাতে ভোটের প্রক্রিয়াকে বৈধ দেওয়া হবে। দ্বিতীয়ত, মাত্র 3 মাস আগে জাতীয় নির্বাচন বর্জন করেছে বিএনপি। সেই নির্বাচনে বিএনপি ডাকে সাড়া দিয়ে দলের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যায়নি। সাধারণ মানুষের সেই সমর্থনে আঘাত দিতে চায় না বিএনপি। জনগণের মাঝে বিএনপির নৈতিক অবস্থান সুদৃঢ় রাখতে বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃতীয়ত, বিএনপি নির্বাচন বর্জন করার ফলে নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতে যাবে না, ফলে উপজেলা নির্বাচনও নিষ্প্রভ হবে। দেশ বিদেশে আবার বার্তা যাবে বিএনপি ছাড়া নির্বাচন ও গণতন্ত্র অর্থহীন। চতুর্থ, নির্বাচনে আওয়ামী লীগের মুখোমুখি হবে আওয়ামী লীগ, ফলে মাঠ পর্যায়ে ব্যাপক সংঘর্ষ হতে পারে। আওয়ামী লীগের সেই সংঘর্ষে বিএনপি কোনো প্রতিপক্ষ হতে চায় না। পঞ্চমত, সরকার বিরোধী রাজনৈতিক দল ও যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ঐক্য অটুট রাখার বিষয়টিও বিবেচনায় রাখছে বিএনপি। সরকার বিরোধী অন্য রাজনৈতিক দলও নির্বাচন বর্জনের পক্ষে ছিল। এজন্য জামায়াতে ইসলাম নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিলেও বিএনপির অনুরোধে পরে অবস্থান বদল করেছে। তারা তাদের প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় কালের কণ্ঠকে বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়টি তাদের দলের আগের সিদ্ধান্ত। তারা সেই অবস্থানে অটল থাকার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, সরকার বিরোধী দীর্ঘ আন্দোলন ও 7 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে তাদের লাখ লাখ নেতাকর্মীরা মামলায় জর্জরিত। 27,000-এর বেশি কারাগারে গেছেন। ফলে তৃণমূল কর্মীরা নতুন করে মামলা বা নির্যাতনের মুখোমুখি হতে চান না। উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই পরিস্থিতি অগ্রাধিকার পাবে। বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থায়ী কমিটির সভায় নির্বাচন কমিশন ঘোষিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচনের বিষয়ে আলোচনা হয়। সভা মনে করে এর আগে জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে দলের যে সিদ্ধান্ত সেটি পরিবর্তনের কোনো পরিস্থিতি হয়নি। সভা মনে করে এই অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও অবাধ হতে পারে না। সুতরাং এই উপজেলা নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের কোনো সুযোগ নেই। তাই সহিংস সন্ত্রাসের ব্যাপক বিস্তারের ফলে এই অবৈধ সরকারের অপরাজনীতি ও নির্বাচনের প্রহসনের অংশীদার না হওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি। আগামী 8 মে থেকে শুরু হওয়া সব ধাপের উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে গতকাল উপজেলা নির্বাচন বিষয়ে দলের অবস্থানের কথা চিঠি দিয়ে সারা দেশের জেলা কমিটিকে জানিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস.এম. মনিরুল হাসান বাপ্পি জানিয়েছেন, দলের পদবীধারী
কেউ যাতে নির্বাচনে অংশগ্রহণ না করে এবং প্রথম ধাপে নির্বাচনে যারা মনোনয়নপত্র জমা দিয়েছে তাদের তা প্রত্যাহার করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম ধাপের ১৫০টি উপজেলা পরিষদ নির্বাচনে কম বেশি বিএনপির ৪৫ জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। বিএনপি মনে করে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে বিএনপির যে ৪৫ জন নেতা মনোনয়নপত্র জমা দিয়েছে এর সংখ্যা বেশি নয়, তারা নির্ধারিত সময়ের আগেই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন।